স্বাগত ৭১ জানালে সাথে আছে মিরাকিব হাসান। দর্শক, আপনারা জানেন সংবাদ পর্যালোচনা ভিত্তিক এই অনুষ্ঠানে আমরা সাধারণত খবরের নানান দিক বিশ্লেষণ করি। পত্র পত্রিকায়, টেলিভিশন, ডিজিটাল মিডিয়া এবং একই সঙ্গে নিউজ পোর্টালে যেসব খবরের শিরোনাম হয় আমরা সেগুলো জানিয়ে দেওয়ার চেষ্টা করি এবং সেই খবরের সঙ্গে যুক্ত মানুষদেরকে আমরা সংযুক্ত করি আমাদের আলোচনার টেবিলে। আমাদের স্টুডিও এবং অনলাইনে সংযুক্ত থাকা অতিথিরা সেই সমস্ত খবরের গভীরে ঢোকেন এবং আমাদেরকে সেই বিশ্লেষণগুলো জানান। এই ধারাবাহিকতায় আজ আমাদের সঙ্গে আছেন সিনিয়র সাংবাদিক এম এ আজিজ। জনাব এম এ আজিজ, আপনাকে স্বাগত জানাচ্ছি। এবং অনেকগুলো বিষয় আসলে হাতে আছে, এক এক করে সেগুলো নিয়ে যতটুকু পারা যায় আমরা একটু আলাপ করার চেষ্টা করব। এবং দর্শক বলে রাখি, আমাদের এই আয়োজনে বিভিন্ন পর্যায়ে অতিথিরা যুক্ত হবেন এবং আমরা তাদেরও সেই বিশ্লেষণগুলো জানার চেষ্টা করব। এবং বলে রাখি দর্শক, আমাদের সঙ্গে এরই মধ্যে যুক্ত হয়ে গেছেন বিএনপি দলীয় সাবেক এমপি ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট সৈয়দা আসিফা আশরাফি পাপিয়া, এবং একই সঙ্গে আমাদের সঙ্গে আছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য আশরাফ আলী আকন। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি। বোধ করে আপনাদের সঙ্গেও কথা হবে। আমরা আসলে আলাপে যেতে চাই। জনাব এম এ আজিজ, শুরুটা করে আপনাকে দিয়ে দুটো বিষয় একটু পরিষ্কার হতে চাই আপনার কাছ থেকে। প্রথম কথা হচ্ছে, বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে আসলে শুধু তার মেডিকেল টিম বা সমর্থকরাই উদ্বিগ্ন সেটা না, সাধারণ মানুষও উদ্বিগ্ন। অন্তত এবারকে হাসপাতালের সামনে পরিবেশটা দেখলে বোঝা যায়। গতকাল সারা রাতে কেউ এই জায়গা ছেড়ে নড়েননি, এক একটা জটলা করে করে সেখানে তারা প্রার্থনা করেছেন। কিন্তু যেই জিনিসটার অভাবটা অনেকে বোধ করছেন সেটা হচ্ছে তথ্যের ঘাটতি। কি হতে যাচ্ছে আসলে, টেকনিক্যাল ফল্টটা আসলে কি ছিল, সব হয়তো জানার প্রয়োজন নাই, কিন্তু কিছু কিছু জানাটা তো দরকার। আবার আমরা এটাও দেখতে পাচ্ছি, একটা রাজনৈতিক দলের শীর্ষ কর্তা তিনি বলেছেন বেগম খালেদা জিয়া অসুস্থ, এটা বিবেচনায় নিয়ে যেন তফসিল ঘোষণাটা করা হয়। অথচ বেগম খালেদা জিয়া যেই রাজনৈতিক দলটার নেতৃত্ব দিচ্ছেন বিএনপি, তারা কিন্তু স্পষ্ট করে বলেছেন যে বেগম জিয়া নিজেই নির্বাচনমুখী একজন মানুষ, কাজে উনি অসুস্থ হলেন এবং এটার কারণে যে নির্বাচন পেছাতেই হয়, বিএনপি তো সেটা করতে পারতো। বিএনপি তো বলছে যে প্রয়োজন নাই এবং এই মুহূর্তে সঠিক সময় নির্বাচনটা হওয়া উচিত। দুটো বিষয় একটু জানতে চাই। ধন্যবাদ আপনাকে, দর্শক শ্রোতাকে। দেখেন, মৃত্যু, আমি প্রথম শেষ প্রশ্নটাই উত্তর দিই। ধরেন আমিও এখন মারা যেতে পারি, একদম বলবো মুসলমান হিসেবে আল্লাহর হাতে, জীবন মৃত্যু আল্লাহর হাতে। তো ধরেন ম্যাডাম অত্যন্ত আমার কাছে প্রিয় ছিল, মায়ের মতো। তিনি এখন হয়তো ভেন্টিলেশনে আছেন, তো এখন তিনি আরোগ্য লাভ করুক, এটা তো সবাই কামনা করে। কারণ তিনি এখন কিন্তু সবচাইতে আমি বলবো যে কিংবদন্তি হয়ে উঠেছিলেন সমাজে। ধরেন ক্রাইসিসের জন্য একজন নেতা দরকার, তিনি কিন্তু সেটাই হয়েছিলেন। যেমন উদাহরণস্বরূপ বলি, বিএনপির সাথে কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের একটা বেশ পার্থক্য ঘুরে উঠেছিল। সেটা কিন্তু মধ্যস্থতা করে লন্ডনে কিন্তু বৈঠকের ব্যবস্থা তিনিই করে দিয়েছিলেন। তো এই জন্য ক্রাইসিসে আমাদের একটা জাতির একটা গার্জিয়ান তিনি কিন্তু আছে। তো সুতরাং নাহিদ ইসলাম এটা বলেছে যে তার অসুস্থতা তার স্বীকার করেছে, এর জন্য তাকে ধন্যবাদ। তবে নির্বাচন বেগম খালেদা জিয়ার মুখী না, দেশটাও কিন্তু সমস্যা আছে। নির্বাচন হবে কিনা, রিক্সায় উঠলে রিক্সাওয়ালা জিজ্ঞেস করে, সবাই জিজ্ঞেস করে। এখনো ধরেন নির্বাচনে আপনার ইশতেহার শিডিউল দিবে ঠিকই, কিন্তু তারপরে সন্দেহ কিন্তু দূর হচ্ছে না। সুতরাং এটা নির্বাচনের জন্য এগিয়ে যাওয়া উচিত, বিএনপি না। ধরেন আমি হউত মহত আল্লাহর হাতে, এটা কিছু করার নাই। তার জন্য আমার মনে হয় দেশ থেমে থাকার কোনো কারণ নাই, আমার শিডিউল হওয়া উচিত। যত সময় শোনা গেছে 10 তারিখে শিডিউল দিয়ে অন্তত পক্ষে নির্বাচন হবে কি হবে না, এই যে প্রশ্ন ধোঁয়াশা, এই ধোঁয়াশা কিন্তু কাটা উচিত। একটা ধারণা কিন্তু আছে যে এই নির্বাচন হবে না, এটার অনেকগুলো কারণ আছে। যেমন আসিফ ভুঁইয়া বলেছে শুধু ছাত্র উপদেষ্টা না, এই উপদেষ্টার মধ্যে থেকেও আরো অনেকে নির্বাচন করবে। তার মানে অটোমেটিক এই উপদেষ্টা পরিষদ তাহলে কিন্তু ভেঙে যাবে, আপনি মনে রাখেন। তাহলে এই উপদেষ্টা পরিষদ তো নতুন করে আরো নিয়ে গড়তে হবে। এছাড়াও আছে যে এই উপদেষ্টা পরিষদ থাকে কি না, এটাও কিন্তু জনশ্রুতি আছে। সুতরাং আমার মনে হয় নির্বাচনে ঢুকে পড়া উচিত। এখনো নির্বাচন হবে হবে বলা হচ্ছে, কিন্তু নির্বাচনে যতক্ষণ পর্যন্ত শিডিউল ঘোষণা না করবে ততক্ষণ কিন্তু নির্বাচনে আমরা জাতি ঢুকে পড়েছে এটা কিন্তু প্রমাণিত হবে না। খুব স্পষ্ট করে আপনি বললেন, মানে আমাদের এখন নির্বাচনের ট্রেনে যখন আমরা উঠে গেছি, গন্তব্যে আমাদের সুনির্দিষ্ট সময়ে পৌঁছানো উচিত। আমি একটু অ্যাডভোকেট সৈয়দা আসিফা আশরাফি পাপিয়া, আপনাকে একটু আমন্ত্রণ জানাচ্ছি এবং আপনার মন্তব্যটা একটু শুনতে চাই। মানে এটা ঠিক যে বেগম খালেদা জিয়ার যে অসুস্থতা, সেই অসুস্থতা নিয়ে উদ্বিগ্নতা জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির
যিনি আহ্বায়ক, শুধু জাতীয় নাগরিক পার্টি না, এরকম সব রাজনৈতিক দলই আসলে উদ্বিগ্নতা জানিয়েছেন। কয়েকটি রাজনৈতিক দল অবশ্য এই অসুস্থতার এইটাকে সংকট হিসেবে চিহ্নিত করে রাজনৈতিক স্থিতিশীলতা বিবেচনায় নিয়ে তফসিল ঘোষণা করার সময়টা বিবেচনা করার কথা বলছেন। আবার আজকে আমরা দেখতে পাচ্ছি আমির খসরু মাহমুদ চৌধুরী তিনি স্পষ্ট করে বলেছেন যে বেগম খালেদা জিয়ার কারণে ফেব্রুয়ারি সংসদ নির্বাচন পেছনে তো কোনো যৌক্তিকতা নেই, কারণ বেগম খালেদা জিয়া নিজেই সবার আগে নির্বাচনটি চেয়েছে। আমি দুটো বিষয় একত্রে একটু জানতে চাই। মানে একবার তো আমরা নির্বাচনের মধ্যে ঢুকে পড়েছি এবং তফসিল ঘোষণার জন্য অপেক্ষা করছি, এবং বিএনপি তাদের দিক থেকে প্রার্থীদের নামও উল্লেখ করে দিয়েছে। এই মুহূর্তে এই বক্তব্যগুলো আসলে কিভাবে দেখছেন? আচ্ছা, প্রথমে আপনাকে সহ আমার দুইজন সম্মানিত শ্রদ্ধেয় যে সহ আলোচক আছেন, আমার পক্ষ থেকে তাদের প্রতি সম্মান, শ্রদ্ধা এবং শুভেচ্ছা। আসলে হয় কি যে আমরা যেই লেভেলের বিএনপি, অন্তরের দিক থেকে হয়তো অনেক আন্তরিক, ত্যাগ স্যাক্রিফাইসের দিকে হয়তো অনেকের চেয়ে অনেক বেশি কন্ট্রিবিউশন, কিন্তু পার্টির মুখপাত্র কি সেই উচ্চ পদস্থ যে ব্যাপারটা, এইটার ভিতরে আসলে আমি পড়ি না। এই জন্য হয় কি যে আদার ব্যাপারই হয়ে জাহাজের খবর নিয়ে মন্তব্য করাটা, এটা এখনকার খুবই একটা জটিল একটা বিষয়। এখন আমি আমার স্বাভাবিক দৃষ্টিতে বাংলাদেশের নাগরিক হিসেবে যে বোধ বিবেক দিয়ে যেটুকু আমি বুঝি, যে ইয়েরা যেটা বলেছে হাসনাত, তার মানবিকতা, বিচার বিশ্লেষণ দিয়ে সে তার মতো একটা অনুভূতি দিয়ে বলেছে, নাহিদ ইসলাম, সেই অনুভূতির প্রতি আমি শ্রদ্ধা সম্মান জানাই। কারণ রাজনৈতিক সংগঠনের সংবেদনশীলতা, অনুভূতি, প্রতিক্রিয়া পজিটিভ, এটা স্বাগত জানানোর অভ্যাসটা আমাদের গড়ে ওঠা উচিত। আবার অন্য একটি সংগঠন দেখবেন যে বেগম খালেদা জিয়ার হচ্ছে সবকিছু নিয়ে সমালোচনা করছে, মিটিং টিটিং আমি দেখছি, যে শারীরিক সুস্থতা অসুস্থতাকে কেন্দ্র করে নির্বাচন পেছানোর পায়তারা চলছে, এটা চলছে, ওটা চলছে, এই সমস্ত বক্তব্য কিন্তু ফেসবুক, ইউটিউবে দেখেন ছড়ায় আসতেছে। এখন স্বাভাবিক কারণে পায়তারাটা করলামটা কোথায়? আবার এদিকে আমাদের অভিযোগও আছে যে আমরা ইউনূস সরকার ক্ষমতায় বসার 3 দিন পরই জনসভা করে পল্টনে আমরা নির্বাচন চেয়েছি, ওটা আমাদের অপরাধ। আর আমরা তো পিছানোর কথা বলিনি, দলের মুখপাত্র এখন পর্যন্ত যারা বক্তৃতা দিচ্ছেন তারা কেউ কিন্তু বলেনি, কিন্তু সমালোচনার পাল্টে পড়ে যাচ্ছে আমরা। তো এখন যার কারণে আমাদেরকে নিয়ে সমালোচনা যাতে না হয় রাজনৈতিক সংগঠন হিসেবে, কারণ মানুষের হয় কি যে আপদ বিপদ, বালা মুসিবত, স্বজন হারানো শুধু না, বেগম জিয়ার সাথে আমরা অন্তরের সাথে জড়িত, আত্মার সাথে জড়িত, মানসিকতার সাথে জড়িত, অনুভূতির সাথে জড়িত। এখন এই জিনিসগুলো বোঝার কিংবা এই জিনিসগুলো তার সবার ভিতরে আশা করাও যাবে না, পাওয়াও যাবে না। তবে আমি মনে করি যে নির্বাচন বাংলাদেশে অবশ্যই হওয়া দরকার, তবে সেইটা পরিবেশ পরিস্থিতি সবকিছু বিবেচনা করে যত যেভাবে রাজনৈতিক সংগঠনরা সবার সাথে সমঝোতা ভিত্তিক ভাবে যেভাবে বলছে, সেটার সাথে নির্বাচন কমিশনেরও বক্তব্য যে এত তারিখে তফসিল ঘোষণা করা হবে, আসলে কি হবে এটা ভাই যেমন বললেন যে আসলে নির্বাচন হবে কিনা, এটাই বাংলাদেশের সন্দেহ। সবকিছু একটা স্ট্যান্ড বাজি আইওয়াস মনে হচ্ছে, এই তফসিল ঘোষণা সবকিছু, এটা ওটা সেটা, নমিনেশন এটা ওটা, কিন্তু বাস্তবিক সরকারের প্রস্তুতি চোখে পড়ার মতো আমার কাছে মনে হচ্ছে না ব্যক্তিগতভাবে। কারণ আমি 91 থেকে অদ্যাবধি জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করেছি, সরাসরি ভোট করেছি প্রার্থীদের পক্ষে। তো সেইখানে যে প্রস্তুতি থাকে সরকারদের, এটা অবলম্বন করার মতো কিছু নাই। এই জন্য শুধু মুখে মুখে নির্বাচন চাচ্ছি আর নির্বাচন করছি আর নির্বাচন করবই, এইটুকের ভিতরে সীমাবদ্ধই শুধু আছে আমার কেন যেন মনে হচ্ছে। খুব স্পষ্ট বক্তব্য। আমি এখানে যদি আশরাফ আলী আকুন আপনাকে আমন্ত্রণ জানাই, একটা বিষয় একটু স্পষ্ট করবেন, মানে ছোট করে আগে একটু জানবো, তারপর আমি 12টার পরে এসে হয়তো আরো বিস্তারিত জানার চেষ্টা করব। ছোট করে একটা বিষয় একটু বলবেন, মানে সাধারণ মানুষের অনেকেই যখন নির্বাচনের জন্য প্রস্তুতি নেন, অপেক্ষা করেন ভোট দেবেন, সাথে আবার এটাও মগজে চলতে থাকে যে নির্বাচনটা ঠিক টাইমে হবে কি হবে না, তখন সমস্যাটা কোথায় দেখেন আসলে? মানে আপনি, আপনার দল নিজেরা ঠিক টাইমে ঠিক সময়ে সম্ভাব্য তারিখেই নির্বাচনটা হবে, এই বিশ্বাসটা আপনাদের মধ্যে ঠিকঠাক আছে কিনা? আমি ধন্যবাদ জানাই ৭১ টিভির সঞ্চালক, উপস্থিত সম্মানিত সহ আলোচকবৃন্দ, দর্শক শ্রোতা মন্ডলী। গণতান্ত্রিক দেশে
নির্বাচন একটা অপরিহার্য বিষয়। নির্বাচন নিয়ে 53 বছরের মধ্যে অনেক ষড়যন্ত্র, অনেক নাটক কিন্তু আমরা দেখেছি। নির্বাচন হয়েছে, কিন্তু নির্বাচন সুষ্ঠু নির্বাচন হয়েছে দুই একটা ছাড়া 53 বছর ইতিহাস আর পাওয়া যায় না। সেই সময় আমি বলি যে নির্বাচন অবশ্যই হবে, তো তার পূর্ব শর্ত হলো নির্বাচনের জন্য লেভেল প্লেইং ফিল্ড করা দরকার, এবং সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচনের জন্য সরকারের কি ভূমিকা এটা জাতির কাছে স্পষ্ট হওয়া দরকার। ম্যাডাম খালেদা জিয়া দীর্ঘদিন থেকে অসুস্থ। এই অসুস্থতার মধ্যেও তাকে 3টা আসনে নমিনেশন দেওয়া হয়েছে। তখন কিন্তু উনি অনেক অসুস্থ। নির্বাচন করার জন্য ন্যূনতম যে সাংগঠনিক সক্ষমতা দরকার, এটা কিন্তু দীর্ঘদিন থেকে ম্যাডাম খালেদা জিয়ার এই অবস্থাটা ছিল না। তারপরও তাকে 3টা আসনে প্রার্থী ঘোষণা করা হয়েছে। ম্যাডাম খালেদা জিয়া একটা বক্তব্য বিভিন্ন সময় দিয়ে থাকেন যে ব্যক্তি চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। ব্যক্তির চেয়ে যদি দেশ বড় হয়ে থাকে, ব্যক্তি অসুস্থ হতে পারে। ব্যক্তি অসুস্থতা অনেক নেতা অনেক সময় হয়েছে, এজন্য নির্বাচন পিছনের কোনো কারণ থাকতে পারে না আমি মনে করি। আচ্ছা, আমি জানি আপনাকে এখানে থামালে আসলে ছন্দপতন হবে, কিন্তু 12টা যেহেতু বেজে যাচ্ছে, একটা শিরোনাম তো জানাতেই হবে। আমি নিশ্চয়ই এই জায়গা থেকে আবারও আলাপটা শুরু করবো। আপনার অনুমতি নিয়ে একটা ছোট্ট বিরতিতে যাচ্ছি। দর্শক, আপনারা আছেন 71 জানালে, ছোট্ট একটা বিরতিতে ফিরছে, আমাদের সঙ্গে থাকবেন। আমরা আলাপ করব এবং বলে রাখি এ পর্যায়ে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন ব্যারিস্টার আব্বাস ইসলাম খান, এবি পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক। আব্বাস ইসলাম খান, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি। এবং আমি আসলে আশরাফ আলী আকন আপনাকে থামিয়েছিলাম, আপনি যদি ওটা একটু শেষ করতেন সংক্ষেপে। একটু জুড়ে দিই, আপনি বলছিলেন যে আজকে যেই সমাবেশটা হয়েছে চট্টগ্রামে, সেখানে যে কটা বিষয় আসলে দাবি ছিল, তার একটা হচ্ছে 2টা কক্ষেই পিআর প্রক্রিয়া নির্বাচন সহ 5টি দাবি। একটু বলবেন আসলে, মানে নির্বাচনের সময় তো কম, এই সময়ে এসে আসলে এই সমস্ত দাবিগুলো যদি আমরা সামনে আনি, নির্বাচন ঠিক সময়ে হওয়া না হওয়া নিয়ে যে সংশয় করছে মানুষ, সেটা তো আরো বেড়ে যেতে পারে। যদি সংক্ষেপে একটু বুঝিয়ে দিতেন। জি। পিআর দাবিটা আমাদের নতুন কোনো দাবি না। আমরা 2008 সাল থেকে আমাদের নির্বাচনী ইশতেহারে পিআর এর কথা আমরা বলেছি, এবং 2018 সালে আমরা নির্বাচনী ইশতেহারের কথা বলেছি। এবারও আমরা সরারদি উদ্যানে মহাসমাবেশ করে সেখানে পিআর এর কথা দাবি উত্থাপন করেছি, 2 হাউসে, লোয়ার হাউস এবং আপার হাউস। এবং সেখানে কিন্তু বিএনপি বাদে সকল দল সেখানে উপস্থিত ছিলেন। দ্বিতীয় আরেকটা মহাসমাবেশ করেছেন সরারদি উদ্যানে জামাতে ইসলামী, সেখানেও কিন্তু বিএনপি ছাড়া সকল দল তারা পিআর এর পক্ষে তারা বক্তব্য দিয়েছেন, মতামত দিয়েছে। তারপর ঐক্যমত্য কমিশনে আমরা গিয়েছি, সেখানে ওনার পূর্ব থেকেই একটা লিখিত একটা জিনিস ধরাই দিয়েছে, সেটা হলো আপার হাউসে পিআর হবে। আমরা সেখানে বারবার বলার চেষ্টা করছি যে আপার হাউসে পিআর, লোয়ার হাউসে পিআর না থাকলে আপার হাউস দরকার। এরকম একটা গরিব দেশের, একটা অনুন্নত দেশের 2 হাউস দরকার আছে। আমাদের কোনো প্রদেশ নাই, আমাদের কোনো অঙ্গরাজ্য নাই। এখানে একটা সিনেট নামে একটা উচ্চকক্ষ, মাথাবাড়ি একটা ই করা, আর একটা সংসদে একটা করা, অংশ করা, এটাকে ঠিক এমনি তো ম্যাক্সিমাম এমপি মন্ত্রী যারা সংসদে বিভিন্ন সময় ছিলেন, তারা দুর্নীতির সাথে আকণ্ঠ নিমজ্জিত। তাদের ভরণ পোষণ, এই যে 5টা দাবি, এই 5টা দাবি আপনাদের বেশ পুরনো, এটা আমরা সবাই স্বীকার করছি। এই 5টা দাবি আপনাদের বেশ পুরনো, কিন্তু পরবর্তীতে আমরা দেখেছি প্রধান উপদেষ্টা খুব স্পষ্ট করে বিষয়গুলো একটা সমাধান দিয়েছেন, এবং সেই আলোকে নির্বাচনের জন্য সবাই প্রস্তুতি নিচ্ছে। আপনার মনে হয় কিনা এই 5টা দাবি সামনে রেখে যদি আমরা বিশ্বাস করি যে ইয়ার ছাড়া সুষ্ঠু সঠিক নির্বাচন হবে না। 53 বছর হয় না, এবারও হবে না। যদি এবার সুষ্ঠু নির্বাচন দিতে ব্যর্থ হয় ডক্টর ইউনূস, তাহলে শুধু গণ অভ্যুত্থান, একটা গণ বিপ্লবের সূচনা করবে। কারণ উনি ফখরুদ্দিন সাহেব তো অনেক কিছু, বিশেষ করে সন্ত্রাসী চাঁদাবাজিকে দমাই দিয়েছিলেন, উনি সেটা করতে পারতেছেন না। উনি অনেক দুর্বল সরকার। কাজে এখনই যা নির্বাচন আগেই যে অবস্থা সারা দেশে দেখতেছি, এখন এই প্রতিপক্ষকে ঘায়েল করা, প্রতিপক্ষের হামলা করা, তারপরে লেভেল প্লেইং ফিল্ডের কোনো লক্ষণ দেখা যায় না,
কাজী আমরা মনে করছি আপনার বক্তব্যটা স্পষ্ট, কিন্তু আশরাফ আলী এখন যেটা আসলে জানতে চাইছিল আপনার কাছে, আমি একটু বলতে দেন না, হ্যাঁ একটু ছোট করে, আপনার বক্তব্যটা স্পষ্ট, দাবিগুলোর কথা এবং এখানে যে অবস্থান সেটা একদম স্পষ্ট। এটা একটা যৌক্তিক দাবি, বাস্তব দাবি, এইটার নানান ঘড়িমসি করে কার ইঙ্গিতে কিভাবে 91 দেশ যেখানে পিয়ার আছে এবং সেই দেশগুলো আমাদের অনেক উন্নত দেশ, সেখানে রাজনৈতিক স্থিতিশীলতা দুই একটা দেশের মধ্যে আছে যারা রাজনৈতিক অস্থির, যেমন আপনার নেপালে, তারপরে একটা হলে ইসরায়েল তো কোনো রাষ্ট্রের মধ্যে পড়ে না, একটা অবৈধ রাষ্ট্র। নেপালও তো ওই ছোটখাটো একটা রাষ্ট্র। সেখানে যে সরকারের বারবার পতন হয়েছে সেটা কিন্তু এই পিয়ারের কারণে না, সেখানে দরকার হয়েছে দুর্নীতির কারণে। এই দুর্নীতির কারণে তো ইংল্যান্ডীয় সরকার পরিবর্তন হয়েছে। আপনার বক্তব্যটা একেবারে স্পষ্ট জনাব আশরাফ আলী, এখন নিশ্চয়ই আবারও ফিরবো আপনার কাছে। হ্যাঁ, আপনি আপনার জায়গা থেকে স্পষ্ট করেছেন। জনাব এম এ আজিজ, আপনি আলোচনার মাঝে আছেন, যে কোনো প্রশ্ন আপনি করতে পারেন, কিন্তু আপনার কাছে ছোট্ট একটি বিষয় আমার জানতে চাওয়া আছে। মানে দাবি প্রত্যেকটা রাজনৈতিক দলের জায়গা থেকে থাকতেই পারে এবং সেই দাবি নিয়ে তারা রাজপথে নামতেও পারে, কিন্তু আমি একটা দাবির ব্যাপারে ভীষণ রকম শক্ত অবস্থানে আছি, আবার আমি নির্দিষ্ট সময়েও নির্বাচনটা চাই। বিষয়টা সাংঘর্ষিক হয়ে যাচ্ছে না? দেখেন, ঐক্যমত কমিশনে আলোচনার পরে আমার বক্তব্য একটু ভিন্ন। ঐক্যমত কমিশনে আপনার যে ইস্যুগুলোতে একমত হতে পারে নাই, প্রথমে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছিল যেসব ইস্যুতে রাজনৈতিক দলগুলো ঐক্যমত হবে সেটা নিয়ে আমরা নির্বাচনে যাব, যেগুলোতে ঐক্যমত হয় নাই সেটা ওয়েবসাইটে দিয়ে দেব, জনগণ দেখবে। এটাই কারেক্ট ডিসিশন ছিল। কিন্তু এখন ঐক্যমত্য কমিশনের সবাইকে একমত করার চেষ্টা করা হয়েছে, বলেন তাহলে তো রাজনৈতিক দলের নীতি আদর্শ আলাদা, সব তো এটা তো অবৈজ্ঞানিক প্রস্তাব যে সব দল এক হবে। এখন ধরেন ইসলামিক আন্দোলন, আকন ভাই বললেন, হ্যাঁ তাদের দাবি ছিল 111 থেকে তারা, কিন্তু এটা ঠিক একটি মাত্র দল তারা পিয়ার সিস্টেম চেয়েছে। পরে জামাতের কিন্তু এই দাবি ছিল না, তারা 298 সিটে কিন্তু নমিনেশন দিয়েই ফেলছে। হ্যাঁ, অর্থাৎ তারা ওয়েস্টমিনিস্টার সিস্টেমে রেডিই ছিল। তারা পরে আপনার ঐক্যমত কমিশনের আলোচনার পরে এসে ইসলামিক আন্দোলন বাংলাদেশ একটা সমাবেশ ডাক দিল, তারা যায় এটার ভিতরে যোগ দিল। অর্থাৎ এখন যেটা হয়েছে, আমি লম্বা আলোচনায় যাব না, এখন যেটা হয়েছে নিম্নকক্ষে আনুপাতিক হারে যে ভোট পাবে আনুপাতিক হারে উচ্চকক্ষ হবে, তাহলে ইনডাইরেক্টলি কিন্তু দুই পক্ষেই পিয়ার সিস্টেম হয়ে গেল। একটা প্রত্যক্ষ একটা পরোক্ষ, একটা প্রত্যক্ষ পরোক্ষ। আগে যেমন মহিলা আসনে ছিল যে যত সিট পাবে সিটের অনুপাতে মহিলা আসন পাবে, এখন কিন্তু ভোটের অনুপাতে উচ্চকক্ষ হবে। আপনি উচ্চকক্ষ রাখবেন কি রাখবেন না সেটা অন্য ডিবেট, কিন্তু অনুপাত তো হয়ে গেছে পিয়ার সিস্টেম। এখন তো রাস্তায় আন্দোলন করার সময় নয়, কারণ আপনি বলতে, আকন ভাই বললেন না, তারা বলতেছে সরকার দুর্বল। আপনারা নির্বাচনে যান, নির্বাচনে গিয়ে দেশটায় নির্বাচিত সরকার আগে আনেন, কারণ দেশটা অন্তর্বর্তীকালীন সরকার, বিদেশিদের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার তো দেশ চালাতে পারছে না। সুতরাং আমার মনে হয় যে এখন নির্বাচনে যাওয়া উচিত নির্বাচিত সরকারের জন্য। নির্বাচিত সরকার না হলে নির্বাচন সব কিছু স্থবির। আমি কিন্তু বলেন, ধরেন বিনিয়োগ বলেন, আপনার বিদেশি ইনভেস্টমেন্ট বলেন, ডাইরেক্ট ইনভেস্টমেন্ট বলেন, মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত চলে গেছে, নিম্ন মধ্যবিত্ত হতদরিদ্র চলে গেছে, বেকার বেড়ে গেছে, দেশটা তো অচল হয়ে গেছে। বিশ্ব ব্যাংক সবচেয়ে অ্যালার্মিং, বিশ্ব ব্যাংক বলেছে আগামী বছর আপনার জিডিপি গ্রোথ হবে 3.5%। এই জিডিপি গ্রোথ হলে দুর্ভিক্ষ হবে। এখনই নির্বাচন হওয়া উচিত, কাল পেলে কাল হওয়া উচিত, কারণ দেশ তো চলছে না। সুতরাং এখন আন্দোলন করা মানে নির্বাচন পিছানো। এই জন্যই বলে যে এই যে 8 দল জামাতের নেতৃত্বে হয়েছে, এই দল এখন মাঠে তাদের দাবি মানা সত্ত্বেও মাঠে আছে, তার মানে তারা নির্বাচন পিছাতে চায়। কারণ জামাত ইসলামের নায়েবে আমির কিন্তু ভারতে ভ্রমণ করে আসছে এবং তাহের সাহেব দোভালের সাথে দেখা করেও আসছে। কি হয়েছে আমরা জানি না, কোনো নিউজ হয় নাই। সুতরাং এখানে কি পরামর্শ দিয়েছে জানি না তো। সুতরাং নির্বাচন যে এখন যারা আন্দোলনে থাকবে, আমি মনে করব তারা নির্বাচন পিছাতে চায়। এখন ধরেন এই যেটা আদেশ জারি করা হয়েছে জুলাই সনদ, সেখানে তো বিএনপির নোট অফ ডিসেন্ট ছিল 19টা, নাই, এখন গায়েব। জামাতের 4টে ছিল গায়েব, এনসিপির একটা ছিল গায়েব, এগুলো তো নাই। এখন জুলাই সনদ কিভাবে যে
আদেশের মাধ্যমে যেটা, এটা তো সাংবিধানিক সরকার, এটা তো বৈধ সরকার বলবো ওই অর্থে। 106 অনুচ্ছেদে এই সরকার ওত নিয়েছে, তাদের তো সংবিধানের সাথে সাংঘর্ষিক কোনো জিনিস তো একটেরই নাই এই সরকারের, তাহলে তো ওতভঙ্গ হয়, ওতভঙ্গ হলে তো সে থাকে না। তো সুতরাং আমি বলবো জোড়াতালি সরকার এখন নির্বাচনটা দেওয়া উচিত, যে যে ইস্যুতে ঐক্যমত হয়েছে। আমার কথা হচ্ছে যে তাদের দাবি আমি শ্রদ্ধা করি, কিন্তু দাবি তো হয়েছে ইনডাইরেক্টলি ডাইরেক্টলি হয়েছে, তো পিআর সিস্টেম হয়েছে, তো ডক্টর মোহাম্মদ ইউনূস এই আদেশ জারি করেছেন, এখন নির্বাচনে যাওয়া উচিত। ধরেন কথার কথায় এখন বিএনপি আন্দোলনে গেল, অবস্থাটা কি হবে? একদম, তারা মাঠে আছে, বিএনপি আন্দোলনে গেল, একদম। কিন্তু আপনার কথা একদম স্পষ্ট যে এখন এই মুহূর্তে এরকম শক্ত আন্দোলন দেয়া মানেই হচ্ছে নির্বাচন পিছানোর একটা ব্যাপার। আমি এখানে একটু জনাব আশরাফ আলী এখন ছোট করে আপনার একটা মন্তব্য নিয়ে এই অংশটা শেষ করব। আপনি যদি একটু এইভাবে জিনিসটা একটু বলে দেন যে এই আন্দোলন যেটা আসলে আপনারা যেই 5টা দাবি তুলেছেন, যে দাবিটা অনেক আগে থেকেও আপনাদের ছিল, সেই দাবির কিছুটা তো মানা হচ্ছে বা সেরকম একটা আশাবাদও তৈরি হতে পারে নির্বাচিত সরকার এলে। নির্বাচন ঠিক টাইমে হওয়াটাই তো ইম্পর্টেন্ট, তাই না? সেক্ষেত্রে দাবির জায়গাটা কোনো রকমের স্যাক্রিফাইস আপনারা করবেন কিনা? এখানে আপার হাউসে পিআর পদ্ধতি, এটা তো বিএনপি এখনো মানে না, নোট অবজেকশন দেওয়া। বিএনপিটা এটা স্বীকার করে না যে লোয়ার হাউসে ভোট নির্বাচন আপার হাউস হবে, এটা তো বিএনপি এখনো মানে না। কাজে আমি মনে করি যে নির্বাচন যেন তেন নির্বাচনে লাভ নাই। এরা ইতিপূর্বে 53 বছর যে নির্বাচন হয়েছে সেই ব্যাপারে ঐক্যমত্য কমিশন একটা পটভূমিতে লিখেছেন, ওটা তো বাদ দিয়ে দিয়েছে। তারা না, এটা বাদ দেয় নাই, ওটা তারা এখনো দাবি, তারা সনদে তো নাই, তারা তো সনদেই মানে না। তাদের একজন নেতা একজনের বক্তব্য, তারা তো জোরে সনদেই মানে না। তারা তো সাংবিধানিক সরকার যাবে 2 বছরের মধ্যে এইসব কিছু আপনার সনদটা তো আদেশ, সংবিধান জীবিত, সেখানে প্রেসিডেন্ট তো আদেশই দিতে পারে না, আদেশ তো অবৈধ। আমাকে বলতে দেন, আপনাকে বলতে দেন, আপনি কি করবে না করবে। 8 দলীয় জোট আন্দোলন করে সংগ্রাম করে তার অধিকার আছে, কিন্তু কোনোদিন 8 দলীয় জোট বলে না তারা নির্বাচন যাবে না, নির্বাচন করবে না। আমরা অবশ্যই ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন চাই এবং ফ্রি ফেয়ার নির্বাচন চাই, সুষ্ঠু নির্বাচন চাই। এবং এটা আমি বলতে চাই যে আমরা বিশ্বাস করতাম যে পিআর এর মাধ্যমে সুষ্ঠু নির্বাচন সম্ভব। যদি ইউনূস সাহেব সুষ্ঠু নির্বাচন করতে না পারে, তাহলে কিন্তু একটা গণ বিপ্লবের সূচনা ঘটবে, দেশে একটা আরেকটা অভ্যুত্থানের একটা সূচনা ঘটবে। সেই সূচনায়, সেই বিপ্লবের মাধ্যমেই একটা রাজনৈতিক সংস্কার, একটা তারপরে সাংবিধানিক সংস্কার, একটা সুষ্ঠু নির্বাচন সংস্কার, এটা কিন্তু সেখানে বাস্তবায়ন হবে। আপনার বক্তব্যটা একেবারে পরিষ্কার, একেবারে পরিষ্কার। আপনার দাবির কথাটাও বলেছেন এবং আন্দোলনীয় যুক্তি কখনো বলেছে তার নির্বাচন পাস হতে চায়, আপনি একবারেই কথা বলেন। ঠিক আছে জনাব আশরাফ আলী, এখন আপনার জায়গাটা আপনি স্পষ্ট করেছেন। মোটা দাগে আপনি বলেছেন সঠিক সময়ে যে নির্বাচনের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে সেটাও আপনারা আকর ভাই যে বললেন যে যদি সঠিক সময়ে অর্থাৎ ফেব্রুয়ারিতে নির্বাচন হয়, তাহলে গণ অভ্যুত্থান হবে, আরেকটা বিপ্লব হবে। এখন রাস্তায় বিপ্লব হয় না কেন? এখন রাস্তায় বিপ্লব ওনার তো মাঠেই আছে, বিপ্লব হয় না কেন? দেশটাকে অরাজকতা করতে চায়। আমি তো বলবো যে যদি নির্বাচন না হয়, হ্যাঁ, যদি নির্বাচন না হয় অভ্যুত্থান, এখন অভ্যুত্থান করুন, এখন তো আন্দোলনে আছে, অভ্যুত্থান করেন একটা। বিএনপি নামক কি তারা চিন্তাই করবেন এই অবস্থা যদি বন্ধ করতে না পারে ডক্টর ইউনূস সাহেব, আমরা পরিষ্কার বলতে চাই আর একটা গণবিপ্লবের সূচনা করবে। কিছুই হবে না, কিছুই হবে না। আমি এই জায়গায় যদি অন্যরা নিয়ে যাবে। হ্যাঁ, আমি একটু জনাব ব্যারিস্টার আব্বাস ইসলাম খান আপনাকে একটু যুক্ত করি। অনেকক্ষণ ধরে আসলে আপনি অপেক্ষায় আছেন। একটা বিষয় একটু আপনার কাছ থেকে জানতে চাই, মানে আপনি হচ্ছেন এবি পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক এবং আমরা জানি এবি পার্টি একটা দায়িত্ব নিয়ে কাজ করেছিল, রাজনৈতিক দলগুলোকে ঐক্যমত্য কমিশনের বাইরে গিয়েও নিজেরা আলাপের মাধ্যমে একটা জোট, একটা ইউনিটির মধ্যে আনার চেষ্টা করেছিল, যেটা খুবই প্রয়োজনীয় ছিল। উদ্যোগটা আপনারা নিয়েছিলেন বটে, কিন্তু আমরা দেখতে পেলাম সেখানে শুরুর দিকে জাতীয় নাগরিক পার্টির কথা আসছিল। পরবর্তীতে আমরা যেটা জানলাম যে হ্যাঁ, এনসিপি, আমার বাংলাদেশ, এবি পার্টি আপনারা এবং ইউনাইটেড পিপলস পার্টি আপ বাংলাদেশ এবং রাষ্ট্র সংস্কার আন্দোলন এই জোটে থাকছে, এরকম একটা কথা শোনা যাচ্ছে। দুটো বিষয় একটু জানতে চাই। আপত্তি ছিল ইউনাইটেড পিপলস বাংলাদেশ আপ এই পার্টিটাকে নিয়ে, বলা হচ্ছে এটা একটা সংগঠন, কিন্তু রাজনৈতিক সংগঠন হিসেবে যে প্রক্রিয়া অনুসরণ করার কথা সেটা তাদের নেই, এটা 1 নম্বর এলিগেশন ছিল। আবার অনেকে বলছিলেন এটা জামাত শিবিরের বি টিম, এরকম একটা কথা অভিযোগও ছিল। মানে একটু স্পষ্ট করবেন, বিভ্রান্তি যদি কিছুটা কাটিয়ে দেওয়া যায়। জি, অনেক ধন্যবাদ। প্রথমত বিষয় যেটা হচ্ছে, আমাদের যেই জোটের ব্যাপারে আমরা এগিয়েছিলাম এবং একটা ডেটও আমরা ঘোষণা করেছিলাম যে যেই দিন আমরা জোটটাকে ঘোষণা দিব,
কিন্তু ওই দিন যেটা হয়েছে, এবং আমরা এটা পত্রপত্রিকাতে এসেছে, দুইটা কারণে আমাদের জোটটা তখন আগায়নি, কিন্তু স্থগিত হয়েছে, শেষ হয়নি। একটা রিজন ছিল হচ্ছে আমরা চাচ্ছিলাম নুরুল হক নুরু এবং রাশেদের যেই গণ অধিকার পরিষদ, সে গণ অধিকার পরিষদ এই জোটে অন্তর্ভুক্ত করার জন্য। সেখানে তারা আমাদেরকে নিশ্চয়তা দিতে পারেনি, তারা কিছুদিন সময় চেয়েছিল, এটা একটা কারণ। আর 2 নম্বর কারণ ছিল যে এনসিপি যখন তাদের নিজস্ব পরিসরে যখন তারা বসে অনেকে অভিমত দিয়েছিল যে আপ বাংলাদেশ যেহেতু এখন একটা রাজনৈতিক দল হিসেবে দাঁড়ায়নি, সে কারণে আপ বাংলাদেশকে এখনই তারা এই জোটের সাথে অন্তর্ভুক্ত করতে চায় না। এই দুটা মোটা দাগে, এই দুটা কারণে আমাদের জোটটা তখন ঘোষণা হয়নি। বাট এর মানে এটা না যে জোটটা এখন হচ্ছে না, জোটের কার্যক্রম কিছুটা স্থগিত, বাট এখন আলোচনা চলছে। আলোচনা পরিপ্রেক্ষিতে আমরা আশা করছি যে অতি শীঘ্রই আমরা একটা জোট নিয়ে আসতে পারবো। কারণ আমি যেটা মনে করি এবং আমরা যেটা মনে করি, বাংলাদেশের বর্তমান যে বাংলাদেশের যে পরিস্থিতি আমরা সবসময় দেখে এসেছি, যে আওয়ামী লীগ বিএনপি 2 দলীয় একটা জোটের মধ্যে সবসময় আবদ্ধ ছিল। এখন আমরা রাজনৈতিক জোট হবে নাকি, এটা কি রাজনৈতিক জোট হবে নাকি নির্বাচনকালীন জোট হবে? যদি জোট হয়, আমরা যেটা প্রাথমিকভাবে আমরা যেটা চেয়েছিলাম, যেটা জুলাই সনদকে কেন্দ্র করে, সংস্কারকে কেন্দ্র করে আমাদের একটা জোট হবে, কিন্তু সেটা পরবর্তীতে রাজনৈতিক নির্বাচনের একটা জোটও হতে পারে, সে সম্ভাবনাটা আমরা রেখেছিলাম। কিন্তু সেটার ব্যাপারে আমরা তখনও সিদ্ধান্ত নিইনি। আমরা চেয়েছিলাম যে আমাদের যে জুলাই সনদটা স্বাক্ষর হয়েছে সেটাকে বাস্তবায়নের জন্য আমরা এই যারা জুলাই গণঅভ্যুত্থানের জন্য যে দলগুলো, নতুন দলগুলো ভূমিকা রেখেছে, তাদেরকে একত্রে করে যতটুকু সামনের দিকে এগিয়ে নিয়ে আসা যায়, কিন্তু পরবর্তীতে নির্বাচনী একটা জোট হিসেবে পরবর্তী দাঁড়াতে পারে, সেই অপশনটা আমাদের জন্য খোলা ছিল। বাট এটার ব্যাপারে তখন আমাদের সিদ্ধান্তটা নেওয়া হয়নি। বাট যে কারণেই হোক, আমি যেটা বললাম, দুইটা কারণে আমাদের জোটটাকে স্থগিত হয়েছে। তার মানে এটা না যে জোটটা হচ্ছে না, বরঞ্চ আমরা আরেকটু সময় নিচ্ছি। আমরা আশাবাদী যে আমরা মনে করি যে একটা তৃতীয় জোট আসা দরকার। কারণ তৃতীয় জোট আসলে যেটা হবে, বর্তমানে বিএনপি এবং জামাতের যে একটা আধিপত্য রয়েছে আপনার রাজনীতিতে, সেখানে মানুষের কাছে আরেকটা অপশন তৈরি হবে যে না, এই বিএনপি জামাতের বাইরেও একটা তৃতীয় শক্তি সেখানে দাঁড়িয়েছে। আমরা যদি মনে করি তারা আমাদেরকে সঠিক পরিকল্পনা দিতে পারে, বাংলাদেশ নিয়ে তারা স্বপ্ন দেখাতে পারে, তখন আমরা চাইলেই অনেক মানুষ এখনো যারা দ্বিধাহীন রয়েছেন, এখনো যারা সিদ্ধান্ত নিতে পারেনি কোন দলকে ভোট দিবেন, আমরা চেষ্টা করব তাদেরকে জানি আমরা নিয়ে আসতে পারি, তাদেরকে আমরা কনভিন্স করতে পারি যে বাংলাদেশটা আমরা দেখতে চাই। জুলাই আমাদেরকে যে বাংলাদেশ দেখাতে চেয়েছিল, আমরা যে বাংলাদেশটাকে নিয়ে যেতে চেয়েছিলাম, সেই বাংলাদেশটাই এই নতুন জোটের পক্ষে করা সম্ভব। একদম পরিষ্কার। আমি এম এ আজিজ, আপনি চাইলে যুক্ত করতে পারেন। না, দরকার নাই। এটা হচ্ছে কয়েকটি দল তো এক জায়গায় হবে, এটা কিন্তু আমার ধারণা যে ওনারা চেষ্টা করছেন, এটা ভালো। তো সেখানে এনসিপি নেতৃত্ব, আমরা যেটা বাইরে থেকে শুনি, এখানে নেতৃত্বের সমস্যাও আছে, যে কে নেতৃত্বে থাকবে। এনসিপির বলছে যে তাদের নেতৃত্বে মানতে হবে, আবার ওদিকে গণ অধিকার পরিষদ তারা ধারের কাছে আসে নাই, তাদের নেতৃত্বে না মানার কারণে সমস্যাটা এখানেও আছে। হয়তো ব্যারিস্টার সাহেব সেটা বললেন না, আমরা বাইরের থেকে এটাও শুনেছি। আচ্ছা, যেটা আসলে হয়ে থাকে সে অভিজ্ঞতা থেকে সেখানে, হ্যাঁ, খুব সংক্ষেপে যদি আপনি বলে দেন। হ্যাঁ, আমাদের নিজেদের মধ্যে এটা আলোচনা হয়েছিল এবং আমরা একটা মেকানিজম যেটা বের করেছিলাম যে এটা চক্র আকারে হবে, এটা কোনো একক কোনো দলের নেতৃত্বে এখানে থাকবে না, কিন্তু আমরা চক্র আকারে আমাদের এই জোটটাকে আমরা এক এক সময়, বিভিন্ন সময় এবং একটা সার্কেল রেডি করে দিয়েছি, সেই সময়টাতে বিভিন্ন দলগুলো নেতৃত্ব দিবে। সেটাতেও আমি মনে করি বড় একটা ইস্যু আমাদের মধ্যে ছিল না, কিন্তু দুইটা বিষয় যেটা বললাম, যেটা আমাদের একটু বাধা হয়ে দাঁড়িয়েছে। এক নম্বর হচ্ছে গণ অধিকার পরিষদ এখনো তারা ফাইনাল ডিসিশনটা নিতে পারেনি, তাদের জায়গা থেকে তারা কিছুটা এখন আনডিসাইডেড এখনো। আর 2 নম্বর হচ্ছে আপ বাংলাদেশে যে বিষয়টা এসেছে, তারা যেহেতু রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন করেনি, এই দলটাকে আদৌ আমাদের এই জোটে অন্তর্ভুক্ত হবে কিনা। আচ্ছা, আপনি অনেকগুলো বিষয় স্পষ্ট করেছেন। আমি অ্যাডভোকেট সৈয়দা আশরাফি পাপিয়া আপনার কাছে একটু আসবো। কেবল একটা বিষয় একটু বলে রাখি আপনাকে। প্রথমত, বারবার এটা বলা হচ্ছে যে বাংলাদেশে জামাতে ইসলামী এবং বিএনপি দুটো বড় শক্তি, এই দুটো বড় শক্তির বাইরে গিয়ে তৃতীয় একটা শক্তি উত্থান, যেটা সাধারণ মানুষ প্রত্যাশা করছেন, অপেক্ষা করছেন, এমন একটা কথা বলা হচ্ছে। সেই জায়গা থেকে তরুণদের একটা দল গঠন করা হয়েছে, সেটাকে এনসিপি বলা হচ্ছিল। পরবর্তীতে এনসিপি, এবি পার্টি, আপ বাংলাদেশ, রাষ্ট্র সংস্কার আন্দোলন সবাই মিলে একটা জোট তৈরি করতে যাচ্ছে। তাদের স্বপ্ন হচ্ছে তারা তৃতীয় শক্তি হিসেবে থাকবে, জনগণ যেন তাদের উপর আস্থা রাখতে পারে, এটা তাদের ড্রিম। আমি এটা নিয়ে আপনার অভিমতটা জানার চেষ্টা করবো। ছোট্ট একটা বিরতি পর ফিরে এসে আপনার আমাদের সঙ্গে আছেন। দর্শক, ৭১ জানালে আরো একটা বিরতি নিচ্ছি, আমাদের সঙ্গে আরো একবার আমন্ত্রণ জানাচ্ছি। ৭১ জানালে আপনারা আছেন, রাকিব হাসান আপনাদের সঙ্গে আছে এবং আমার সঙ্গে আমার অতিথিরা আছেন। আমি
অ্যাডভোকেট সৈয়দা আসিফা আসরাফি পাপিয়া, আপনার কাছে একটু আসতে চাই, যে প্রশ্নটা করেছিলাম আপনাকে, যে তৃতীয় শক্তির কথা বলা হচ্ছে জামাত ইসলামী এবং বিএনপির বাইরে গিয়ে তরুণরা একটা শক্তি তৈরি করবে। আবার এটাও শোনা যাচ্ছে তরুণরা বিএনপির মতো বড় রাজনৈতিক দল তাদের সঙ্গে যে সমঝোতা বা জোট তৈরি হবে না, এটা একেবারেও নাকচ করে দিচ্ছে না, অর্থাৎ দরজাটাও তারা খোলা রাখছে। একটু বলবেন আসলে এভাবে তৃতীয় শক্তি তৈরি করা সম্ভব কিনা, করতে গেলে কি করতে হবে, সাধারণ মানুষের আস্থারও তো একটা প্রয়োজন আছে। আপনার শুধু রাজনৈতিক অভিজ্ঞতা থেকে আপনি একটু ব্যাখ্যা করবেন। আচ্ছা, তৃতীয় শক্তি নিয়ে বলার আগে আমি আশরাফ আলী আকন্দ সাহেব যে কয়েকটি কথা বলেছেন সেটার আমি একটু সংশোধন করতে চাই, একটু ছোট করে যদি। হ্যাঁ, ছোট করে আমি বলবো। উনি বলেছেন যে বেগম খালেদা জিয়া 3টি সিটে দাঁড়িয়েছেন, ওনার সাংগঠনিক সক্ষমতা আছে কিনা। সাংগঠনিক সক্ষমতা তো অবশ্যই আছে, আপনি শারীরিক সক্ষমতা, শারীরিক ব্যাপার এটা নিয়ে আপনি কথা বলতে পারেন, কিন্তু সাংগঠনিক সক্ষমতা নিয়ে কোনো কথা বলাটা আপনার যথার্থ নাই। তারপরে এই যে আপনি কিছুক্ষণ আগে দেখলেন যে জাতীয় পার্টি নির্বাচন করতে পারবে বলে প্রেস সচিব যেটা বললেন, এখানে কিন্তু একটা প্যাচ বাঁধাই দিলেন। ভোট যে হবে না মানুষ আশা করছে, তার কারণ দেখেন, জাতীয় পার্টি নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে, তাহলে বাংলাদেশের এনসিপি সহ অন্যান্য সংগঠন জাতীয় পার্টিকে সরকারের দোষর মনে করে নির্বাচনের ব্যাপার নিয়ে তাদের আপত্তি আছে। তাহলে এই যে এখন এক এক সময় এক একটা প্রশ্ন, এবং তারাই এক একটা ঘোল ঘাট দিয়ে নির্বাচনটাকে অনিশ্চয়তার দিকে নিয়ে যাচ্ছে। তারপরে পিআর চাচ্ছেন আলোচনার টেবিল থেকে, ওনারা আলোচনার টেবিল না ছাড়িয়ে চলে গেলেন রাজপথে, এবং 1 মাস আগে গোটা বাংলাদেশের জেলাওয়ারি জামাত ইসলাম কিন্তু পিআর এর দাবিতে তাদের প্রোগ্রাম করা সারা। এখন ওনারা 8টা জেলায় যাচ্ছেন। তারপরে উনি আরেকটা কথা বললেন যে এমপি মন্ত্রীরা যেভাবে দুর্নীতিতে নিমজ্জিত ছিল, গড় হারে আপনি 15 বছরের এমপি মন্ত্রী বলছেন না, আপনি একবারে 1991 সাল থেকে 25 সাল পর্যন্ত যেগুলো ছিল সবগুলোকে এক হাতে বলছেন। একবারে স্পেসিফিক মানুষের বিরুদ্ধে যে কোনো জিনিস স্পেসিফিক বলাটা হচ্ছে ভালো। স্পেসিফিক বলা না হলে গড় হারে সবাইকে বললে সবাই তো আর দুর্নীতিতে আপাতমস্তক নিমজ্জিত থাকে না, তো যারা থাকবে না তাদের গায়ে বাঁধবে। আর ঢালাও ভাবে কোনো মন্তব্য করাটাও কিন্তু অনুচিত রাজনীতিতে। তারপরে ঐক্যমত কমিশন এজেন্ডা নিয়ে বসছে, এজেন্ডা নিয়ে বসার কারণেই তারা দেখেন যেগুলো ছিল সেগুলো নাই, যেগুলো নাই সেগুলো সংযোজন বিয়োজন এগুলো করে একটা হেফাজত পরিস্থিতির উদ্ভব করছে। আর আপনি যেটা বললেন জোট যে কেউ করতে পারে, সেটা তাদের ব্যক্তিগতভাবে সিট ভাগাভাগি সহ নীতিনৈতিকতার চেয়ে সিট ভাগাভাগি, রাজনীতির আগে জোটটা ম্যাক্সিমাম নির্বাচনী জোট হয়ে থাকে। তো এই জোট নিয়ে তৃতীয় শক্তি, চতুর্থ শক্তি, পঞ্চম শক্তি, বাংলাদেশের তো ছেলেপেলে, বাংলাদেশের তো নাগরিক, বাংলাদেশের তো ভোটার, অতএব এখানে জোট করার ক্ষেত্রে কোনো আইনগত তো বাধা নাই। তো সেখানে যে কেউ জোট করতে পারে, যে কারো স্বার্থে, যে কারো সাথে নিজস্ব স্ট্র্যাটেজি হিসাবে নির্বাচনী জোট। এই ক্ষেত্রে প্রতিবন্ধকতার কিংবা বিধিনিষেধ এরকম কোনো কিছু আছে কি থাকবে বলে আমি মনে করি না। এটা যার যার দলীয় স্বাধীনতার ব্যাপার আছে, এটা নিয়ন্ত্রণ করাও কোনো রাজনৈতিক দলের কাজ না। তারপর আশরাফ আলী ভাই সুষ্ঠু নির্বাচন হবে কি হবে না, কিভাবে সুষ্ঠু নির্বাচন হবে, চট্টগ্রামের শাহজাহান সাহেব যে বক্তব্য দিলেন এতে সুষ্ঠু নির্বাচনকে আশা করা যাচ্ছে তাদের কাছ থেকে। তারপরে যেভাবে গ্রামীণ ব্যাংক তো না, ইসলামিক ব্যাংকের কর্মকর্তারা নির্বাচনের ঘরে বাইরে থাকলে কিভাবে কাজ করবে, এগুলো যখন আউটবাস্ট হয় তখন নির্বাচন সুষ্ঠু হবে। 8 দলীয় মঞ্চ করেছেন, জোট করেছেন, কিন্তু মানুষ কি এই সমস্ত কর্মকাণ্ডে আস্থা পাচ্ছে না। তাহলে আপনি সুষ্ঠু নির্বাচন শুধুমাত্র বিএনপির ঘাড়ে চাপাই দিলে তো হবে না। আমি আপনাদের নিজেদের জোটের ভিতরে যে যারা এই সমস্ত ঘটনাগুলো এখানে আপনি শেষ করেছেন তো তাই তো? না, যেগুলি ঘটনাগুলি ঘটাচ্ছে সেগুলো নিজেরা আগে বিশ্লেষণ করতে হবে। হ্যাঁ, আমি এটা নিয়ে একটু আশরাফ আলী আকর আপনার কাছে আসি। জি, আমি একটু আশরাফ আলী আকর আপনার কাছে আসি, নিশ্চয়ই আপনার কিছু বলার আছে। এই ফাঁকে আমি কেবল আরেকটি বিষয় একটু যুক্ত করে, আপনারা যে 8টি দল 5টি দাবি নিয়ে আছেন, আপনাদের দিক থেকে আমরা জানি যে এটা ইসলামী আন্দোলন বাংলাদেশ, তারা অনেক আগে থেকেই এই পিআর সহ এই দাবিগুলো তুলছে, এবং এই দাবির এই 8টা দলের ভিতরে জামাতে ইসলামী বাংলাদেশ তারা অনেক শক্তিশালী একটা ভূমিকা রাখছে। তারা নানামুখী আন্দোলন এবং সমাবেশের মাধ্যমে সেই দাবিগুলো তুলে ধরছে। চট্টগ্রামেও তারা বলছে যে নির্বাচনে জিতলে তারা এই কাজগুলো করবে। ওদিকে আবার খুলনাতে কৃষ্ণ নন্দী তাদের পক্ষ থেকে সনাতন ধর্মের একজন প্রার্থী হিসেবে তারা সিলেক্ট করেছেন। একটু জানতে চাই, মানে এই ডিসিশনগুলো ইসলামী আন্দোলন বাংলাদেশ কতটা সমর্থন করে, যেহেতু একই সাথে তারা মাঠে আছে? একটা দলের একটা নির্বাচনী সমঝোতার লক্ষ্যে তারা প্রোগ্রামগুলো করছে, এখনো আসন সমঝোতা হয় নাই।
আমরা শিডিউল ঘোষণার পরেই আমরা আসন সমঝোতার জন্য বসবো, সেখানে কোন কোন প্রার্থী কে পাবে এটা আমরা আলোচনা করব। আর যেটা একজন হিন্দু ভাইকে তারা নমিনেশন দেওয়ার কথা বলেছেন, এটা সম্পূর্ণ তাদের দলের ব্যাপার, এবং উনি পাবে কি পাবে না এটা সম্মিলিত 8 দল বসে এটা ফাইনাল করবে। এখন পর্যন্ত কোনো দলই বলতে পারে না যে আমার এতজন প্রার্থী নির্বাচন করবে, এতজন নমিনেশন পাবে, এটা বলতে পারে না। এটা এখনো কিন্তু আমাদের এই দ্বারা হয় নাই। আরেকটা কথা বলতে চাই, আমরা শুধু এই নির্বাচনী সমঝোতা শুধু পার্লামেন্টে করব না, আমরা এখানে আমাদের ডিসিশন আছে যারা পার্লামেন্টে নমিনেশন পাবে, বাকি যে দল পাবে না তারা উপজেলা নির্বাচন করবে ঐক্যবদ্ধভাবে, এবং ইউনিয়ন চেয়ারম্যান পর্যন্ত তারা ভাগাভাগি করবে এবং ওয়ার্ডের মেম্বার পর্যন্ত। কারণ কোনো চাঁদাবাজ, দখলবাজ, দুর্নীতিবাজ জনপ্রতিনিধিত্বের নামে যেন জনগণকে আর শোষণ করতে না পারে, জনগণকে প্রতারণা দিতে না পারে। কাজে আমাদের এই 8 দলীয় জোট এটা একটা মজবুত জোট না, একটা সমঝোতা। এই সমঝোতা আমাদের পার্লামেন্ট থেকে মানে ওয়ার্ড পর্যন্ত থাকবে। কাজে কে বলতে পারে প্রত্যেক দলেই তো 300 আসনে। আচ্ছা, তারপরে আপনার বক্তব্যটা স্পষ্ট, যদি আমি ঠিকভাবে বুঝে থাকি, আপনারা এই যে দাবি, সেই দাবিটা যেন পুরোপুরি মেনে নেওয়া হয়, এই জন্য কৌশলগতভাবে আপনারা এই জোটটা তৈরি করেছেন। এটা নির্বাচনী কোনো জোট না, আসন ভাগাভাগি না, নির্বাচনী সমঝোতা, জোট না। এটা নির্বাচনী সমঝোতা, জোট না। আচ্ছা, যেখানে যে দলের প্রার্থী ভালো থাকবে আমরা তাকে সব দল মিলে 8 দল মিলে তাকে সমর্থন করবো। সেখানে জামাত পাইলে জামাতকে করবো, ইসলাম আন্দোলন পাইলে যে দল যেখানে ভালো। একদম পরিষ্কার। জনাব আশাফুল, এখন আমার সঙ্গে সিনিয়র সাংবাদিক নিবেদিত আছে। একটু এখন ভাই আমার প্রশ্ন যে আপনার আরপিওতে আছে জোট যাই করুক যার যার প্রতীকে নির্বাচন করবে, তো তখন যখন আসন ভাগ করবেন তখন তো আপনাদের প্রতীকেই আপনারা নির্বাচন করবেন। তো যে নিম্নকক্ষে যে আনুপাতিক নির্বাচন করবো, হ্যাঁ হ্যাঁ আমি ওইটাই বলছি। ধরেন যখন আনুপাতিক নিম্নকক্ষে আনুপাতিক, সেটা কি তাহলে ওই অনুপাতেই নিচে উপর উচ্চকক্ষে ভাগ হবে? ধরেন এটা আপনাদের আন্দোলন শেষ পর্যন্ত বাদ দিয়ে ইলেকশনে গেলেন, নিম্নকক্ষে যে অনুপাতে ভোট পাবে সেই অনুপাতে উচ্চকক্ষে পাবে, তা আপনাদের ভোটটা কি জামাতের সাথে মার্জ হয়ে যাবে নাকি আলাদা হবে? এটা তো আলাদা হবে। 8 দলের ভোট, যার যার ভোট তার সাথেই যোগ হবে, ওই অনুপাতেই আমরা আপার হাউসের এই ব্যাপারটা। কিন্তু আমরা চাইছিলাম লোয়ার হাউসটা সম্পূর্ণ পিয়ার পদ্ধতি হোক, তাহলে সুবিধা হইলো এই লোয়ার হাউসে আমরা ওইভাবে আসন অনুপাত হতে পারবো, আপার হাউসটা আমরা অনুপাত হারে আমরা সেখানে প্রার্থী দিতে পারবো, এবং এই অনুপাতেই কিন্তু আমরা মহিলা আসনেও কিন্তু আমরা এই দাবি জানিয়ে আসছিলাম। এই একই জায়গায় যদি আপনার পিয়ার পদ্ধতি হয় তাহলে আপার হাউসও সুন্দর হয় এবং মহিলা আসনে এইটা সংযুক্ত আসনটাও খুব সুন্দর হয়, এটা আমরা বলে আসছি। আচ্ছা, বক্তব্য একদম স্পষ্ট। আমি একটু ব্যারিস্টার আব্বাস ইসলাম খান আপনাকে ছোট্ট আসতে চাই। মানে তরুণদের একটা রাজনৈতিক দল তখন তৈরি হয়, তখন দুটো বিষয় সেখানে থাকে। প্রথমত তাদের মধ্যে কাজ করার একটা মানসিকতা, একটা ইয়াং অ্যান্ড এনার্জেটিক যে ব্লাড সেটা থাকে, একই সঙ্গে তাদের মধ্যে আসলে অনেক কিছু জানার ইচ্ছাটাও থাকে, এবং দুটো নিয়েই তারা একটা সময় অভিজ্ঞ হয়ে ওঠে এবং একটা বড় শক্তিতে পরিণত হয়, যেটা আপনারা বলছিলেন যে তৃতীয় শক্তি। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে রাজনৈতিক দলগুলো আপনারা একসাথে হলেন সংগঠনে, ইতোমধ্যেই তারা বিভিন্ন সময় বিভিন্ন বক্তব্য দিয়ে, বিভিন্ন স্ট্যাটাস দিয়ে, ডিলিট করে নানাভাবে তারা নিজেদেরকে একটা ভাবমূর্তি দাঁড় করিয়েছে। এরপর আমরা শুনতে পাচ্ছি বিএনপির মতো বড় রাজনৈতিক দলের সঙ্গেও তারা জোট করবে না, এরকম কথাও বলছে না, অর্থাৎ সেই সুযোগটাও তারা রাখছে। এত কিছু থাকার পরও তৃতীয় শক্তি হিসেবে গড়ে ওঠার যে আশাবাদ, সেটা আসলে কোথায় টের পাচ্ছেন, যদি একটু স্পষ্ট করতেন। আমি পার্সোনালি অপটিমিস্টিক এবং এবি পার্টি অপটিমিস্টিক। কারণ হচ্ছে আপনি যদি দেখেন এটা অনেকটা ব্র্যাগিং হয়ে যাবে, কিন্তু 5ই আগস্টের পরে সবচেয়ে বেশি রিজনেবল রাজনীতি কিন্তু করছে এবি পার্টি। আমরা শুরু থেকে ঐক্যমত্য কমিশন থেকে শুরু করেই কিন্তু আমরা যতটুকু ফ্লেক্সিবল অ্যাকোমোডেটিভ হওয়ার চেষ্টা করেছি। আপনি নিজেই বলেছেন এবং দেখেছেন যে যখন ঐক্যমত্য কমিশনও ফেল করছিল, তখনই আমরা উদ্যোগ নিয়ে কিন্তু চেষ্টা করছিলাম যে পার্টিগুলোর মধ্যে এক ধরনের সামহাউ নেগোসিয়েশন করে তাদেরকে অ্যাক্টিভলি নিয়ে আসা যায় কিনা, সেই চেষ্টাটা আমরা করেছিলাম। সেই জায়গা থেকে আমাদের মূল উদ্দেশ্যটা হচ্ছে যে বাংলাদেশ, একটা নতুন বাংলাদেশ আমাদের ইয়াং জেনারেশন দেখতে চায়, জেনজি দেখতে চায়, একটা বড় ভোটার তারা এখন যারা জেনজি তারাই কিন্তু এখন নতুন ভোটার হিসেবে আছেন, একটা বড় সংখ্যক ভোটার তারা হিসেবে আছেন, তাদের স্বপ্নটাকে বাস্তবায়ন করার জন্য। আপনি যেটা বলছেন সেটা সত্য, আর সেই জিনিসটা আমরাও দেখে এসেছি, আমাদেরও সমালোচনা আছে এনসিপির ব্যাপারে। কিন্তু আবার এটাও মনে রাখতে হবে যে এই ইয়াং ছেলেগুলো তারা যখন রাজনীতিতে ঢুকেছে,
তাদের বয়স এখনো 30 পার হয়নি, অথবা আর্লি 30s তারা এখনো রয়েছে। তো সেক্ষেত্রে কিছুটা সময় দিতে হবে। আর রাজনৈতিক দলগুলোকে এরকম একটা প্রসেসের মধ্যে যেই কিন্তু তাদের মধ্যে এক ধরনের প্রজ্ঞা চলে আসবে, তাদের অভিজ্ঞতা চলে আসবে, এবং এর মধ্যে আমি মনে করি একটা স্ট্যাবিলিটি চলে আসবে। একটু সময় দিতে হবে এবং আমি এটা মনে করি যে এখন খুবই হ্যাঁ, অনেক অনেক ধন্যবাদ। আমি আলাপটা এভাবেই শেষ করতে চাই যে আপনারা আসলে আপনাদের জায়গা থেকে আমি আর একটা প্রশ্ন করতে চাই ব্যারিস্টার আব্বাস সাহেবকে। আমার দুটো প্রশ্ন। একটি হচ্ছে যে নেপালে সব শিক্ষা প্রতিষ্ঠানে আন্দোলন হয়েছে, শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে গেছে, শ্রীলঙ্কায়ও ফিরে গেছে। এখন চতুর্থ শিল্প বিপ্লব বিজ্ঞানের যুগে আপনার এখন যদি এই তরুণদের মনোজগতে পরিবর্তন এমনটি হয় যে শিক্ষার চাইতে রাষ্ট্র চালানো অধিক গুরুত্বপূর্ণ, তাহলে এই প্রবাসে যে 1.5 কোটি আছে মানুষ আছে, এখন প্রবাসে তো কেউ নেবে না। আমি লিখেছি যে বুয়েট সহ এই চতুর্থ শিল্প বিপ্লবের উপযোগী আমাদের শিক্ষা প্রতিষ্ঠান একটিও নাই। সুতরাং এখানে কি করবেন? 1, 2 হচ্ছে এনসিপি খুবই ডক্টর মোহাম্মদ ইউনূসের দ্বারা গঠিত, তার প্রণোদনায় তারা কিন্তু নেতৃবৃন্দ খুবই বিতর্কিত। আপনারা যে এই দলগুলো এক হচ্ছেন, এই এনসিপির এই বোঝা আপনারা ক্যারি করতে পারবেন কিনা? খুব ইম্পর্টেন্ট দুটো প্রশ্ন, একটু সংক্ষেপে যদি ব্যারিস্টার আব্বাস একটু দিতেন। প্রথমত হচ্ছে যে গণঅভ্যুত্থানে যারা আন্দোলন করেছে বেশিরভাগ শিক্ষার্থীরা কিন্তু চলে গিয়েছে, তারা ফিরে গিয়েছে তাদের নিজ নিজ জায়গায় শিক্ষা প্রতিষ্ঠানে। কিন্তু এনসিপি যারা গঠিত হয়েছে, গণঅভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া কিছু নেতৃত্ব তারা এনসিপি গঠন করেছে, এবং আপনারা কিন্তু যদি তাদের ট্র্যাক রেকর্ডটা দেখেন, তারা কিন্তু গত 4-5 বছর ধরে কিন্তু রাজনীতির সাথে সম্পৃক্ত ছিল। নাহিদ ইসলাম বলেন, আসিফ মাহমুদ বলেন, মাহফুজ আলম বলেন, তারা কিন্তু কেউ এমন না যে শুধুমাত্র গণঅভ্যুত্থানের 6 মাস 1 বছর আগে থেকে রাজনীতি করছেন, লম্বা সময় ধরে কিন্তু তারা রাজনীতি করছেন, সেই নুরুল হক নুরের সাথে, গণ অধিকার পরিষদের সাথে। তো এটা 1 নম্বর বিষয়। বেশিরভাগ ছাত্ররা চলে গিয়েছে যারা এনসিপি গঠন করেছে। এটা একটা মিক্সড, কিছু ছাত্র রয়েছে, কিছু শিক্ষার্থী রয়েছে, কিছু পেশাজীবী রয়েছে, কিছু সিনিয়র ব্যক্তিরাও সেখানে রয়েছে। 2 নম্বর, আপনি যেটা বলেছেন এটা সত্য, এটা নিয়ে আমরা নিজেদের মধ্যে আমাদের ভাবনা রয়েছে, আলোচনা রয়েছে, বিতর্ক রয়েছে। কিন্তু এখানে আবারও বলতে হচ্ছে যে রাষ্ট্রের প্রয়োজনে, দেশের প্রয়োজনে, বাংলাদেশের ভবিষ্যতের প্রয়োজনে এই দলের মধ্যেও যারা ইয়াং এনার্জেটিক এবং যাদেরকে দিয়ে অনেক ভবিষ্যতে রাজনীতির অবদান রাখা সম্ভব, আমরা মনে করি যে কিছুটা হয়তো আমরা বেয়ার করবো সেই বার্ডেনটা, তারপর আমাদেরকে সেখানে লিড নেওয়াটা দরকার, আমাদেরকে সেখানে স্টেপ আপ করা দরকার, যেন আমরা তাদেরকে সাপোর্ট দিতে পারি এবং আমরা একসাথে নতুন যে বাংলাদেশটা করতে চেয়েছিলাম সেটা আমরা করতে পারি। অনেক ধন্যবাদ। আমি এই জায়গায় আলাপটা শেষ করব। জনাব এম এ আজিজ, আপনার কাছ থেকে 1 মিনিট একটা ছোট্ট বক্তব্য নিয়ে, মানে আমি যে শিরোনামটা বললাম, আমাদের 5 নম্বর যে শিরোনামটা ছিল, -4 নিয়ে গুজব ছড়ানোর অভিযোগ প্রেস সচিবের, এই অভিযোগটা আসলে কেন আসবে? গুজবটাই বা কেন ছড়াবে? না, গুজব ছড়ানোর অনেকগুলো কারণ আছে। ধরেন যখন -2 হয়, তখন আমি কিন্তু যুগান্তরে লিখেছিলাম ভূ রাজনীতির ফাঁদে বাংলাদেশ। আমার কাছে এখন মনে হচ্ছে ভূ রাজনীতির ফাঁদে বাংলাদেশ পড়েছে। কারণ হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার বিদেশিদের নেতৃত্বে, এই সরকার যখন আপনার আমাদের এক্সপোর্টের উপরে আমেরিকা পণ্য বসায়, তখন নেগোশিয়েট করতে গিয়ে গোপন চুক্তি, আনডিসক্লোজ এগ্রিমেন্ট করেছিল, আমরা কিন্তু জানি না। সে অন্তর্বর্তীকালীন সরকার গোপন চুক্তি কি করে পরে বলেন? তারপরে আসে দেখলাম 2টা পোর্ট দিয়ে দিছে, তারপরে যে আপনার মানবিক করিডোর দিবে না, এটা নিশ্চয়তা কি? আবার আমেরিকার 80টা দেশে ঘাঁটি আছে, সেনা ঘাঁটি আছে। এখন আমাদের এই সাবকন্টিনেন্টে নাই, বাংলাদেশকে পছন্দ করবে না, এটা কি করে ভাবি? এগুলো যদি ওনারা করে, এগুলো শেষ করে দিয়ে নির্বাচন ফেব্রুয়ারিতে নিয়ে গেল কেন? আবার কথা হচ্ছে বিএনপি যেটা 3 দিন পরে যে সমাবেশ করে মিটিং নির্বাচনটা চেয়েছিল, ওইটা সঠিক ছিল। ওখান থেকে বিএনপি ভাবলো যে কোনো মতো ইউনূস যাতে অসন্তুষ্ট না হয়, পিছায় গেল। সাংবিধানিক সরকার, সংবিধানে আছে পার্লামেন্ট বিলুপ্ত হলে 3 মাসের ভিতরে নির্বাচন, কোনো কারণ, জৈবিক কারণ ঘটলে 6 মাসের ভিতরে। ওই সময় কি প্রেক্ষাপটটা ছিল? আমরা দেশ জুড়ে যে মব দেখেছি, হ্যাঁ, যে পরিস্থিতি আমরা দেখেছি, যে যেভাবে পারছে আন্দোলন নিয়ে রাস্তায় বসে যাচ্ছে, ওই সময় মব তো সরকার তৈরি করা। আপনার কোর্টের ভিতরে মব পাঠাই দিল কে? 32 নম্বর ভাঙলো বুলডোজার দিয়ে, এটা কে? সরকার তো চুপ। আসলে এত গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট আপনি এনেছেন, যেগুলো নিয়ে আমার খুব লোভ হচ্ছে আলাপ করতে, কিন্তু সময়টা একেবারে কম, এবং নিশ্চয়ই সামনের কোনো আয়োজনে আপনাকে অগ্রিম আমন্ত্রণ জানাই রাখলাম, কারণ এই বিষয়গুলো নিশ্চয়ই আমরা কথা বলবো। আপনাদের 3 জনকে অনেক ধন্যবাদ আমাকে সময়টা দেওয়ার জন্য। নিশ্চয়ই সামনে কোনো আয়োজনে আবার কথা হবে। দর্শক,
একাত্তর জানালে আরও একটা বিরতি দিচ্ছি, আমাদের সঙ্গে থাকে। আমরা জানি ভ্লাদিমির পুতিন তিনি ভারত সফর করেছেন এবং সেখানে গিয়ে দিল্লি কি চায়, কি তারা হারাতে পারে এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন কি দিতে পারে, এরকম নিয়ে নানা সমীকরণ মেলানো হচ্ছে এবং সেগুলো নিয়ে একটু কথা বলতে চাই। এ পর্যায়ে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন নিরাপত্তা ও পলিসি বিশ্লেষক মেজর অবসরপ্রাপ্ত মোহাম্মদ আশরাফুজ্জামান। আশরাফুজ্জামান, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি এবং আপনি যখন থাকেন তখন খুব কম সময়ের মধ্যে অনেক গুরুত্বপূর্ণ বিষয়গুলো আমাদের সামনে স্পষ্ট করেন। আজকেও বোধহয় সেটাই করবেন। একটু জানতে চাই, আমরা দেখতে পাচ্ছিলাম যে রীতিমতো সাদর সম্ভাষণ জানানো হয়েছে ভ্লাদিমির পুতিনকে এবং নরেন্দ্র মোদী সবসময় যেটা করে থাকেন যে বিদেশি অতিথি আসলেই নিজেদের দেশীয় আয়োজনে নানা কিছু দেখান, কিন্তু এবার আসলে পুতিনের সঙ্গে সেটা করতে পারেনি, কারণ নজিরবিহীন নিরাপত্তা বলয় নিয়ে তিনি এখানে এসেছেন। যাই হোক, শুরুতে একটু জানতে চাই ক্রেমলিনের কাছে ভারতের সঙ্গে এই সম্পর্কটা কেন এত গুরুত্বপূর্ণ, কি কি আসলে পেতে পারে দিল্লি, এখনো আশাবাদ বেঁচে আছে মনে করেন? আসসালামু আলাইকুম, আপনাকে ধন্যবাদ এবং শুধু দর্শক মণ্ডলী আপনাদেরকে সালাম এবং শুভেচ্ছা। এখানে এই আপনার ভিজিটটা কভার করার আগে একটু ব্যাকগ্রাউন্ডটা একটু বলার দরকার, অতি জরুরি। সেটা হচ্ছে এই যে ইউক্রেনে রাশিয়া যে আক্রমণ করলো ফেব্রুয়ারি 24, 2022, এরপরে এটা ছিল 17তম বিদেশ ভিজিট। তো উনি সেই সমস্ত দেশগুলো ভিজিট করেছেন যেগুলো ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট বা আইসিসির সদস্য না। যেহেতু সদস্য না, সুতরাং আইসিসি ওয়ারেন্ট যেটা 2023-এর মার্চে রায় হয়েছে, সুতরাং পুতিনের কোনো অ্যারেস্ট হওয়ার ভয় নেই। আর একই সাথে যে দেশে গুলো গেছেন উনি এর আগে, এটা বাদ দিয়ে আরো 16টা দেশে গেছেন, ইনক্লুডিং আমেরিকান আলাস্কা, অন্য দেশে মানে আমেরিকার অন্য প্রদেশে যান না, উনি আলাস্কাতে গিয়েছিলেন। তো যেহেতু তাদের কোনো অব্লিগেশন নাই, সেই জন্যে উনি এসেছেন। এটা হচ্ছে এই সর্বশেষ আইসিসি রিলেটেড ওনার ব্যাপার। দ্বিতীয় যে ব্যাপারগুলো খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আপনার আমেরিকা, রাশিয়া এবং ভারতের ট্রেড ভলিউমটা 2024-এ ছিল $69 বিলিয়ন মতো, $69 বিলিয়ন। তার ভিতরে ইন্ডিয়ান রপ্তানি হচ্ছে $5 বিলিয়ন আর রাশিয়া থেকে আমদানি করেছে বাকিটা, অর্থাৎ $64 বিলিয়ন মতো। তো এই ট্রেড ভলিউমের ব্যাপারটা এটা বাণিজ্যিক একটা ব্যাপার। আর একটা হচ্ছে ভারতের যে অস্ত্র বাজার, সেইটা আপনার প্রায় 60% রাশিয়ার সূত্র থেকে সোর্সিং করে ওই জায়গা থেকে। আর এখন সর্বশেষ অস্ত্রের বিষয়টা অতি গুরুত্বপূর্ণ হয়ে গেছে, কারণ পাকিস্তান এবং ভারতের মধ্যে যে একটা যুদ্ধ হলো, 4 দিন ব্যাপী যে যুদ্ধ, সেই যুদ্ধে তারা যে ধরনের অস্ত্র ব্যবহার করেছে এবং তার ফলে ভারতের যথেষ্ট ক্ষয়ক্ষতি হয়েছে এবং এই যুদ্ধ বিরতিটা এটা অনেকটা কিছুটা বাধ্য হয়েই হয়েছে। এখানে ছোট করে একটা বিষয় যদি একটু যুক্ত করতেন, আমি যেহেতু 2 মিনিটের মধ্যে আসলে এই বিষয়টা শেষ করব, সেটা হচ্ছে যে দীর্ঘদিন ধরে আপনি নিজেও জানেন যে যুক্তরাষ্ট্র বারবার ভারতকে চাপ দিচ্ছিল তারা যেন রাশিয়ার কাছ থেকে তেল কেনাটা বন্ধ করে, কিন্তু এই প্রেক্ষাপটে স্বয়ং রাশিয়ার প্রেসিডেন্ট ঘুরে গেলেন ভারতে। মানে এটা আসলে ভূ রাজনীতির উপর কি ধরনের প্রভাব পড়তে পারে অন্তত ভারতে? এটা ইন্ডিয়ার, আমি যে আগের সূত্রগুলো কি জন্য বললাম, যাতে ইন্ডিয়ার সাথে যে ভারতের সম্পর্কটা এটা দীর্ঘদিন ধরে, এবং আমাদের একটু যোগ করার দরকার যে আমাদের 71-এর লিবারেশন ওয়ারের সময় ভারত আমাদেরকে সাহায্য করেছিল এবং তার আগে তারা আগস্ট মাসে 71-এর তারা একটা 20 বছর ব্যাপী মৈত্রী চুক্তি স্বাক্ষর করে এবং সেটা তাদের জন্য বিশেষ করে ওই মুহূর্তে যেন ভারতকে ইন্ডিয়া মানে আমেরিকান বলয় তাদেরকে ধরতে না পারে, সেই জন্য এটা করার দরকার ছিল। তাছাড়াও ওই সময় চীনের সাথে পাকিস্তানের মাধ্যমে আমেরিকা তারা নতুন করে সম্পর্ক পুনর্বিন্যাস করার চেষ্টা করছিল। আর এখন এই যে চুক্তি হয়েছে, এই উনি যে আসলেন, এটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ রাশিয়ার পরিকল্পনা হচ্ছে যে সে যে ইউক্রেন আক্রমণের ফলে যে একটু আইসোলেটেড হয়ে গেছিল সেটা থেকে বের হয়ে আসা এবং এখানে ভারত এই ব্রিক যে বিভিন্ন জাতির বহুজাতিক যে একটা নতুন বলয় গড়ে উঠছে, অর্থনৈতিক বলয়, সেটার একটা গুরুত্বপূর্ণ অংশ।
আর তাছাড়া ভারতের লোক সংখ্যা আপনার 1.4 বিলিয়ন, এটা একটা বড় মার্কেট। এবং আমি ট্রেড ভলিউমের কথা আগেই বললাম যে রাশিয়ার একটা বড় রপ্তানি বাজার হচ্ছে ভারত। তো এখানে তারা যেটা করেছে যে আমেরিকা এখন রাশিয়াতে তাদের বেশ কিছু জনশক্তি দরকার, দক্ষ জনশক্তি, যেটা ভারত থেকে সোর্সিং করতে পারে। আর এই যে ভারত এই যে সর্বশেষ পঞ্চম জেনারেশনের যুদ্ধ বিমান Su-57 এবং S-500 বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, এটা যাতে করে আগামীতে পাকিস্তানের সাথে কোনো সংঘর্ষ হলে যেন তারা ব্যবহার করতে পারে। তো এই সব মিলায়ে এটা তাদের জন্য একটা হচ্ছে জনসম্পৃক্ততা এবং একটা গুরুত্বপূর্ণ প্রদর্শনী যে আমেরিকা ইউরোপের সাথে সম্পর্ক এই মুহূর্তে খুব ভালো যাচ্ছে না, তারপরেও এত বড় ভারতের মতো একটা বড় দেশ, বড় জনসংখ্যার দেশ, তাদের বাজার ভালো, সেই বাজারে আমেরিকাও বাজার তারা অস্ত্র বিক্রি করছে, ইউরোপও বিক্রি করে, যেমন ফ্রান্স রাফায়েল বিমান ভারতের একটা উল্লেখযোগ্য। একদম একদম আমি আসলে আপনার এই নিরাপত্তা বিশ্লেষকের চোখ দিয়েই আসলে বোঝার চেষ্টা করছিলাম এবং খুব চমৎকার করে আসলে একটা ধারণা পাওয়া গেল এবং ভারত যে তাদের অবস্থানটা জানান দিল নতুন করে, সেটাও অনেকটা স্পষ্ট হলো। আমার হাতে সময় থাকলে আর আপনি দীর্ঘ করতাম এবং অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা আমাকে সময়টা দিয়েছেন জনাব এম এ আজিজ, আপনাকেও ধন্যবাদ আমাদেরকে শুরু থেকে সময়টা দেওয়ার জন্য। দর্শক, এই ছিল আজকের ৭১ জানুয়ারি আয়োজনে। আগামীকাল দেখা হবে নতুন বিষয় নিয়ে, আমাদের সঙ্গে থাকুন।